ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে পডকাস্টে রয়েছেন তোমাদের খুবই পরিচিত এবং অতি প্রিয়, যার ঘটনা তোমরা বারবার শুনতে চাও, সে হচ্ছে ময়ূকবাবু। ময়ূকবাবু এর আগেও দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছেন। প্রথমটা ভেলোরের একটা ঘটনা এবং দ্বিতীয় আরও একটা ঘটনা শেয়ার করেছে, সেটাও তোমাদের খুব পছন্দ হয়েছে। তো আমি আবারও তাই জন্য ওনার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের ঘটনাটাও খুব ক্রিপি এবং আজকের এই ঘটনার মাধ্যমেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, আজকের এই ঘটনাটা একটা মার্ডারকে কেন্দ্র করে এবং সেই মার্ডারের পর অনেক কিছুই হয়েছিল, সেগুলো বলে আর স্পয়লার দিচ্ছি না। তো তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। নমস্কার ময়ূকবাবু। হ্যাঁ অমিত, কেমন আছো বলো? এই তো চলছে, আপনার? এই আমারও চলছে গো, এই অফিস নিয়ে সবকিছু নিয়ে অফিস আর বলো না, অফিসে যা চাপ। যাই হোক, তোমার আগের যে দুটো এপিসোড তুমি আগেও আমাদের এই পরিবারে শেয়ার করেছিলে, তুমি হয়তো দেখেছো, মানে লোকজন খুবই পজিটিভলি নিয়েছে এবং বারবার করে বলেছে যে তোমার মুখে আরো ঘটনা শুনতে চাই। আমি দেখেছো হয়তো। যাই হোক, সেই জন্য আমরা আবার একটা এপিসোড রেকর্ড করছি এবং আজকে মানে এটা আবার আমাকে ডাকার জন্য আমারও খুবই ভালো লাগছে। হ্যাঁ ওকে, তো আজকের যে স্টোরিটা নিয়ে আমাদের আলোচনা হলো সেটা হচ্ছে, তোমরা যখন টিউশন পড়তে যেতে, সেই রাস্তায় মেনলি পুরুলিয়ার ঘটনা এটা। সেই রাস্তায় একটা পার্ক, তোমরা যে রাস্তা দিয়ে যেতে সেই রাস্তায় একটা পার্ক ছিল এবং সেই পার্কে তোমরা কিছু একটা জিনিস এক্সপ্লোর করেছিলে, যেটা আমি বলছি না, তুমি বলবে সেটা। তো তারপরে অনেক কিছু তোমরা সেখানকার বিষয়ে জানতে পারো এবং অনেক কিছু ঘটনা ঘটে, তাই তো? হ্যাঁ একদমই তাই। ওকে, তাহলে তুমি শুরু করো। মানে ফার্স্ট কবে তুমি বুঝতে পেরেছিলে বা এক্সপ্লোর কবে কিভাবে হলো, বা এই ইচ্ছেটা কেন হলো তোমাদের এক্সপ্লোর করার? একদম ঠিক আছে, আমি তাহলে শুরু করছি মেন ঘটনা। আর মেন ঘটনা শুরু করার আগে না, আমি সব ঘটনা শুরু করার আগে কিছু একটা বলে থাকি ঘটনার ব্যাপারে। তা আমি এই ঘটনাটার জন্য একটুখানি কিছু বলে রাখবো। ওকে, দেখো, আমরা না কোনো লোক এরকম থাকে যারা বলে যে আমরা নেগেটিভ এনার্জি আছে কিনা বুঝতে পারি, তাই তো? অনেক লোকে এরকম বলে থাকে, আমি ওরকম শুনেওছি। আবার জানো তো, নেগেটিভ এনার্জি মানে যে সবসময় প্রেতাত্মা হতে হবে বা কোনো প্যারানর্মাল কিছু হতে হবে তার কোনো মানে নেই। মানে একটা লোক যার সাথে ধরো তুমি কথা বলছো, তোমার ওকে দেখে হয়তো ওর ইন্টেনশনটা খুব একটা ভালো লাগলো না, ওটাও কিন্তু একটা নেগেটিভ ভাইবস তোমার ক্রিয়েট করবে, তাই না? হতে পারে ওই লোকটা যে তোমার উপরে কালো জাদু করছে, কিন্তু সেটা কিন্তু নয়। জাস্ট এরকম, জাস্ট লোকটাকে ভালো লাগলো না, ওর চাউনিটা ভালো, চোখের চাউনিটা, মানে দেখার যে এক্সপ্রেশনটা। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো লোকেরা এরকম বলে থাকে। আর কখনো কখনো যেরকম যদি কোনো এরকম এনকাউন্টার হয়, তখন নিজেদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ক্লিনস করতে হয়, যেরকম আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখেই এসেছি যে মারা দেখবে আমাদের নজর ওতরায় ওই লেবু লঙ্কা দিয়ে, তারপরে শুকনো লঙ্কা পুড়িয়ে, হ্যাঁ এগুলো হয়। তো সব লোককেই না কিছু এরকম জেনে রাখা ভালো। যেরকম ধরে নাও, তুমি একটা কোনো জায়গায় গেলে যেখানে তোমার প্রচন্ড গা ভারী হলো, নেগেটিভ কিছু একটা ভাইব পেলে, তুমি এসে একটা স্নান করলে, যেটা রক সল্ট দিয়ে করলে, তো ওটা তোমার কিছু না কিছু হলেও তোমার অরাটাকে একটু ক্লিন করে। তো এরকম ভাবে সেম আমার সাথে একটা ঘটনা ঘটে, যার জন্য আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। কেননা না তো আমার মা বাবা এই বিষয়টাতে অ্যাওয়্যার ছিল যে হ্যাঁ ছেলে যদি এরকম কিছু একটা এনকাউন্টার করেছে তো কি করতে হবে এরপরে, আর না তো আমি অ্যাওয়্যার ছিলাম। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি ঘটনাটা শুরু করছি। ওকে, দেখো ঘটনাটা হচ্ছে আমার হোম টাউনের। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় থাকি। হোম টাউন আমি নাম নিচ্ছি না, কারণ খুবই ছোট জায়গা। তো ঘটনাটা হয় তোমার 2011-12 দিকে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি এটা বলে রাখি যে আমি ক্লাস 8 অব্দি না, আমি কখনো কোনো টিউশন পড়িনি। আমার ঘরে আমার মা বাবাই আমাকে পড়াতেন। বাবা শিক্ষক, তো ঘরে মা আর বাবা যা পড়াতেন আমি ওটাতে মোটামুটি ভালো রেজাল্ট করতাম, ওটা তো চলে যেত।
তো যখন 9-এ উঠি তখন ঘর থেকে সবাই বলে যে দেখ 11-12-এ তো টিউশন যেতেই হবে, কেননা আমার বাবা হচ্ছে ফিজিক্সের টিচার। তো ঘর থেকে বলে যে ঠিক আছে ফিজিক্সটা না হয় বাবা দেখিয়ে দেবে, বাকিগুলো কি করবি। তো একটা তো অভ্যেস বানাতে হবে যে স্কুলের পর একটা টিউশন করার অভ্যেস। তো তুই এক কাজ কর, তুই ক্লাস 9 থেকে একটা টিউশন জয়েন কর, এরকম বলে। আর অ্যাম্বিয়েন্সটাও দরকার আছে, সেটা অ্যাম্বিয়েন্সটাও দরকার, তুমি বাইরে কতটা কম্পিটিশন আছে সেটা বুঝতে পারবে। তুমি নিতেও পারবে না সেটা যদি পরে হয়, তুমি নিতেও পারবে না, নিতেও পারবো না সেটাই, কারণ আমার কোনো আইডিয়াই নেই ওর ব্যাপারে। তো দেখবে ছোট ছোট জায়গায় যেরকমটি হয়ে থাকে আর কি, মানে যেহেতু আমার বাবা শিক্ষক লাইনে আছে, বাবা একটা টিচার ঠিক করে দেয়, আর সেই টিচারটা না আমাদেরই স্কুলের ব্যাচ পড়ায়। তো আমি টিচারটার কাছে যাই, গিয়ে ওনাকে জিজ্ঞেস করি যে স্যার কি টাইমিং, কিরকম কি ব্যাপার। তো উনি বলেন যে সন্ধ্যেবেলা 5:30 থেকে, মানে বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা অব্দি টিউশন হবে। তা আমি বললাম যে ঠিক আছে, ভালো কথা। তো আমি টিউশন শুরু করি। আমি যে পাড়া থেকে যেতাম সেই পাড়া থেকে ওই টাইমে কেউ টিউশন, মানে আমার 1-2টো বন্ধু থাকতো আমার ক্লাসমেট যারা আমার স্কুলেই পড়ে, কিন্তু তারা অন্য টাইমে টিউশন দিত। আমার এই টিউশনটা ছিল টোটালি অন্য টাইম, ঠিক আছে। তা আমি যেতাম, তো গিয়ে না তোমার 1-1.5 মাস পরে স্যার আমাকে আলাদা করে ডেকে বলেন যে ময়ূক, তোমার আমি পারফরমেন্স দেখলাম, আর আমি অনেক কটা টেস্টও নিয়েছি, তো তুমি খুব ভালো পারফর্ম করেছো। তো আমি চাই যে আমার আরেকটা ব্যাচ আছে যেটা আমি সকালে পড়াই, তুমি ওই ব্যাচটাতে জয়েন করো, কারণ ওই ব্যাচটাতে আমি একটু স্পেশাল অ্যাটেনশন দিই। টিচার এরকম বলেই থাকে কখনো কখনো। হ্যাঁ, তো আমি বললো যে তুমি ওখানে গেলে তুমি ওখানে আরো স্ট্রং কম্পিটিশন পাবে, তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় আছো। তো আমি বললাম যে স্যার ঠিক আছে, আমি তাহলে ওখানেই জয়েন করবো। ঘরে এসে বললাম বাবা মাকে, বাবা মাও মানে পড়াশোনার জন্য তো কিছু রাজি। তো ওরকমই হয়। এবারে জানো তো মানে টিউশনটা সকালে হয়ে যাওয়ার পরও মানে একটা খুব হেকটিক টাইমে ছিল। হেকটিক এই জন্য বলছি, আমাদের স্কুল শুরু হতো সকাল 8:10-15 সময় স্কুল বসে যেত, মানে অ্যাসেম্বলি হয়ে যেত, ঠিক আছে। আর আমাদেরকে টিউশনটা যেতে হতো তার আগে, মানে ভোরবেলা একদম মোটামুটি 5:30, 5:45 থেকে টিউশন শুরু হতো, 7:30 অব্দি চলতো। আমরা মানে স্কুলের ড্রেস পরেই টিউশন যেতাম। আচ্ছা, ওখান থেকে টিউশন পড়ে তারপরে ডাইরেক্টলি সাইকেল নিয়ে স্কুল ওখান থেকে। হ্যাঁ, তো এই জিনিসটা শুরু হলো। এবারে পুরুলিয়া থেকে যারা শুনছেন তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারবে যে পুরুলিয়াতে যেরকম গরম সেরকম ঠান্ডা, যেহেতু পাথুরে এলাকা, মানে 45 ডিগ্রি গরমটা মানে কোনো ব্যাপারই না আর কি, জল ভাত ওখানকার। আচ্ছা। আর ঠান্ডাও কিন্তু সেরকম পড়ে, মানে গরমকালে টিকতে দেবে না, ঠান্ডাকালে, মানে দুটো ওয়েদারই খুব এক্সট্রিম কন্ডিশন। যেহেতু পাথর আছে ওখানে। হ্যাঁ, পাথর বলে। তো ওখানে না ঠান্ডাকালে প্রচন্ড কুয়াশা পড়ে। আচ্ছা, আমাদের যে হোম টাউনটা, আমি আমার হোম টাউনের যে কথা বলছি। তো এবার আমি তোমাকে একটু ম্যাপটা দিয়ে রাখি, আমরা কোন দিক দিয়ে টিউশন যেতাম, কিরকম জায়গাটা ছিল। দেখো, আমাদের হোম টাউনটা তোমাকে আগেই বললাম খুবই ছোট একটা হোম টাউন, আর ওটা না খুব ভালোভাবে ডিভাইড করা একটা রেলওয়ে স্টেশনের মাধ্যমে। মানে আমাদের হোম টাউনের রেলওয়ে স্টেশন, তার এক সাইডটা হচ্ছে নর্থ সাইড, আর এক সাইডটা হচ্ছে সাউথ সাইড। তো আমি সাউথ সাইডে টিউশন যেতাম। নর্থ সাইডটা হচ্ছে পুরো জমজমাট বাজার, মানে তোমার মানে সবজি বাজার, মাছের বাজার থেকে শুরু করে কাপড় জামার বাজার সবকিছু আছে। আর সাউথ সাইডটা হচ্ছে ততটাই ফাঁকা ফাঁকা, মানে তুমি ওখানে ওষুধের দোকান কিছু কিছু পাবে। আর যদি তুমি আরো ভেতরে ঢুকে যাও সাউথের, তাহলে না বড় বড় অফিসারদের বাংলো আছে, মানে যেরকম ডিআরএম অফিস আছে, তো ডিআরএম অফিসের যে হেড তার বাংলো, মানে যে ডিআরএম আর কি, তার বাংলো ওখানে। কোনো বড় আর্মি অফিসার আছেন, তার বাংলো ওখানে। আর খুব সুন্দর, মানে ওই জায়গাটা গরমকালে গেলে খুব সুন্দর, চারিদিকে গাছের ছায়া আর বড় বড় বাংলো ওরকম। আমাদের টিউশনটা ছিল ওই বাংলো যে পুরো জায়গাটা জুড়ে আছে, ওই বাংলো ফাংলোগুলো পেরিয়ে একটা রাইট সাইড টার্ন আসে। ওই টার্নটাতে ঢুকলে আবার একটা ছোট্ট মতো পাড়া। ওই পাড়াটা অ্যাকচুয়ালি একটা মুসলিম পাড়া, আমাকে যে পড়াতেন তিনি মুসলিম। তো ওইখানে একটি ঘরে আমি পড়তে যেতাম।
ঠিক আছে? তো এরকম সকালবেলা পড়তে যাই। এবারে একদিন সকালবেলা কি হয়, সেদিনকে যেন মানে খুবই বেশি ফগ, মানে খুবই বেশি ফগ বলতে তোমার ডেন্সিটি খুব বেশি, বুঝলে তো? মানে এতটাই ঘন কুয়াশা যে মানে মানে 10 ফিট দূরে যদি কোনো গাড়ি লাইট জ্বালিয়ে আসে তবে তুমি বুঝতে পারবে, তার পিছনে গেলে তার মানে পিছনে যদি থাকে তাহলে বুঝতেও পারবে না যে কোনো গাড়ি আসছে। তার থেকে যদি একটু বেশি ডিস্টেন্স হয়ে যায়, তার থেকে একটু বেশি ডিস্টেন্স হলে তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ, তো আমরা না, যেহেতু আমরা জানি যে এখানে ফগ টগ হয়, তো আমরা কি করতাম, যারাই এরকম সকালে টিউশন যেত, আমরা একটা ওই দেখবে মোটা ব্যাটারিওয়ালা যে টর্চ গুলো থাকে না, হলুদ লাইট, আগেকার দিনে স্টিলের টর্চ, স্টিলের, হ্যাঁ, তো ওই স্টিলের টর্চ আমরা না সাইকেলের হ্যান্ডেলের আগেটাতে দড়ি দিয়ে বেঁধে দিতাম। মানে ওখানে একটা খাপ করাই থাকতো, জাস্ট টর্চটা ঢুকিয়ে ওখানে একটা গিট মেরে দিতাম আর জ্বালিয়ে যেতাম, আর সবসময় বেল বাজাতে যেতাম। তো ওরকম একটা দিনে আমি বেরাই, আর যেহেতু আমি এখন সকালের ব্যাচে শিফট হয়ে যাই, একজন বন্ধু ছিল আমার, যে আমার পাড়া থেকে যেত, এখনো আমার বন্ধু আছে, খুব ভালো ছেলে। তো ও আমার সাথে যেত। তো ও কি করতো, ও আসতো আমার বাড়িতে এসে আমাকে বেল বাজাতো, আমি বেরোতাম, আমরা দুজনে একসাথে যেতাম। তো সেদিনকেও সেম, আমরা বেরিয়েছি, ফগ প্রচন্ড, আমরা এরকম রাস্তা দিয়ে যখনই মনে হচ্ছে যে সামনে কিছু একটা থাকতে পারে বা কোনো কিছু আওয়াজ পাচ্ছি, আমরা বেল বাজাচ্ছি, আর টর্চটা তো আছেই, ওরকম টর্চটা জ্বালিয়ে যাচ্ছি, বুঝলে? এবার সেই সময়টা তুমি ভাবো, শীতকালের সকাল, হ্যাঁ, তো একদম না দেখবে যখন একদম ভোরের আলো তখনও ফোটেনি, একটা নীলচে আভা থাকে না পুরো এটা, তো ওরকম টাইপের একটা ওয়েদার। তা আমরা যাচ্ছি, আমাদের টিউশনে মানে ওই বাংলোর এরিয়াটা আমরা ক্রস করেছি। ক্রস করার পর একটা পার্ক আছে, যে পার্কটার অপোজিট দিকে আবার একটা পুকুর, আর ওই পুকুরটা আবার খুব মানে খুব পুজো আচ্ছা হয় আর কি পুকুরটাতে, মানে ছট পুজো হয় জানো তুমি নিশ্চয়ই, তো ছট পুজো ওখানে হয়। হ্যাঁ, আর এই সাইডে, রাস্তার এই সাইডে পার্ক। হ্যাঁ, তো পার্কটা কিরকম, পার্কটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপের পার্ক, লোহার বেড়া দিয়ে ঘেরা। পার্কটা ধরো ট্রায়াঙ্গেলের যেরকম 3টে অ্যাঙ্গেল থাকে, একটা অ্যাঙ্গেলে পার্কটাতে ছোট বাচ্চা, মানে এরকম ছোট বাচ্চারা ওখানে খেলে, ক্রিকেট খেলা হয়, সব খেলা হয়। আর পার্কে যেরকম আমরা জানি যে যেরকম ঢেকি থাকে, দোলনা থাকে, এগুলো সবই আছে মোটামুটি। এবারে পজিশন গুলো কিরকম দেখো, ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেলের কাছে 4টে ঢেকি আছে, সিস যেটাকে আমরা বলে থাকি। আরেকটা অ্যাঙ্গেলের কাছে 2টো স্লিপ আছে, যে বাচ্চারা দেখবে পিছন দিয়ে উঠে স্লিপ করে নামে, হ্যাঁ, ওরকম 2টো স্লিপ আছে। আর আরেকটা অ্যাঙ্গেলে একটা দোলনা আছে, ঠিক আছে? তো যে অ্যাঙ্গেলটার দিকে দোলনা আছে না, সেই অ্যাঙ্গেলটা রাস্তার দিকে, আশা করি বোঝাতে পারছি তোমাকে কিরকম। হ্যাঁ, তো এবারে আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু খুবই ফগ। হঠাৎ করে আমি জানি না কেন আমি মানে একবার পার্কের দিকে তাকিয়েছি, তো আমি তাকিয়ে দেখছি যে দোলনার যে তোমার দোলনাটা যেখানে বাঁধা থাকে, যে রডটাতে 2টো দড়ি বাঁধা থাকে তো দোলনা, তো ওই রডটার একটা সাইডে কিছু একটা মানে কালো মতো একটা কিছু কাপড় টাইপের এরকম কিছু একটা ঝুলছে, বুঝলে? তো দেখে না খুব মানে অদ্ভুত লেগেছে, কেননা সুসুর করে হাওয়া দিচ্ছে, তো কাপড়টা তো একটু ওড়ার কথা বা কিছু করার কথা, যদিও বা ঠিকভাবে দেখতেই পাচ্ছি না, একে তো ফগ। হ্যাঁ, আমি বন্ধুটাকে বললাম যে হ্যাঁ রে, এটা কি তুই দেখতে পাচ্ছিস? তো বলছে যে কি জানি কি কোনো বাদুর ঝুলছে নাকি। এবার আমি বললাম যে ভাই, বাদুর এত বড় ছড়িয়ে, অনেক বড়, মানে অনেকটা নিচ অব্দি এসছে জিনিসটা। হ্যাঁ, তো বুঝতে পারছি না। তো আমাকে বললো যে ছানা চ টিউশন যায়, একে আর একটু রাস্তা যেতে হবে। হ্যাঁ, আমি বললাম যে তুই দাঁড়া না, একবার দেখি তো, একবার টর্চটা বার করে মেরে। টর্চটা বার করে মারলাম, কিছু বুঝতে পারলাম না, বুঝলে? মানে মনে হচ্ছে যেন একটা কিছু ঝুলছে, কিন্তু কি ঝুলছে, মানে কেন, কিভাবে ঝুলছে কিচ্ছু বুঝতে পারলাম না। জাস্ট এইটুকু দেখতে পেলাম যে দোলনাটা না খুব ফ্যান্সি, খুব একটা দোলনা না, মানে পার্কের দোলনা দিয়ে যদি একটা কাঠের পিসের সাইডে 2টো দড়ি লাগিয়ে টাঙিয়ে দেয়, তো ওরকম দোলনাটার একটা দিকে দড়িটা লাগানো আছে, দোলনাটা ঝুলছে, আরেকটা দিকে দড়িটা কাটা, আর দোলনাটা মাটিতে লটাচ্ছে, খারের আওয়াজ হচ্ছে মাটিতে, হ্যাঁ, হাওয়াতে।
তা আমি বললাম যে দাঁড়া না, দেখি না একবার, দেখি না কি ব্যাপার। আর আমার এরকম ছোটবেলা থেকে এইসব জিনিসে কিউরিওসিটি একটু বেশি। আমি কি করি, আমি সাইকেলটা থামাই, আমি বললাম যে তুই দাঁড়া এখানে, সাইকেলটা আমার দেখিস, আমি একটু টর্চটা নিয়ে যাচ্ছি। আমি না ওই, আর গেটটা পার্কের অন্যদিকে ছিল, আর আমি লোহার বেড়াটা ডিঙিয়ে একটুখানি গিয়ে আমি দাঁড়াই, দাঁড়িয়ে টর্চটা মারি। তুমি মানে বলতে পারো ওটা আমার এখন অব্দি লাইফের একটা অনেক বড় ভুল, যেটা আমি এখনো মানে পছতাই যে আমি ওটা কেন করেছিলাম, আমার কেন এরকম কিউরিওসিটি হয়েছিল। আমি কি দেখলাম জানো অমিত? আহ, দেখলাম যেটা, সেটা হচ্ছে একটা লোক, হ্যাঁ, খুবই কালো, গায়ের চামড়ার রং, একটা জ্যাকেট পরে আছে, মানে খুব রোগা পাতলা লোক, ঠিক আছে, জ্যাকেট পরে আছে, নিচে একটা হাফ প্যান্ট, ও ওখানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবারে এটা বলতে তো খুব মানে সহজ, বা এরকম শুনেও খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমার জন্য ওটা একদমই সহজ ছিল না। আমি তোমাকে, আমি কেন সহজ ছিল না আমি তোমাকে এক এক করে ডেসক্রিপশনটা দিচ্ছি। আমার প্রথম লাইটটা পড়ে ওর মুখে। এবারে তুমি নিশ্চয়ই জানো যে ফাঁসির আসামিকে মানে সাজা দিলে কেন একটা কালো রঙের ইয়ে পড়ে, তাই তো? এটা কিন্তু আমি, আমার এইসব ব্যাপারে কিছু আইডিয়াও ছিল না। আমি দেখি, তুমি তুমি কংগ্রেসের সাইন দেখেছো, পার্টি সিম্বল, একটা হাত। তুমি যদি হাতটা ওই পজিশনে আনো, তোমার হাতের লেন্থ যত বড় হবে তত বড় জিভটা বেরিয়ে আছে, ঠিক আছে? ওর চোখের মণি দুটো 3/4 বেরিয়ে এসেছে, আর মানে মুখ থেকে কিছু একটা গ্যাঁজলা বেরিয়েছে না কি বেরিয়েছে অত তো বুঝতে পারিনি। নিচে দেখলাম ওর মানে মানে অনেকটা হিউম্যান এক্সক্রিটা, মানে বুঝতে পারছো, পটি যেটা বলি আমরা সাধারণ ভাষায়, ওটা পড়ে আছে ঠিক ওর নিচটাতে। আর বোঝা যাচ্ছে ও মানে ওরই ওটা, মানে ওই এক্সক্রিটাটা ওরই। আর যেটা দেখলাম সেটা হচ্ছে যে দোলনাটাকে একদিক থেকে কেটে ওই দড়িটা ইউজ করে ফাঁসি দিয়েছে লোকটা। আমি মানে তুমি বিশ্বাস করতে পারবে না, আমার সেই সময় আমার ছোটবেলায় অ্যাস্থমা ছিল, তো আমার না ওরকম প্যালপিটেশন শুরু হয়ে আমার প্যানিক অ্যাটাক চলে এসেছে ওখানে। আমি এরকম ভাবে হাঁপাচ্ছি, আমি টর্চটাকে মানে হাতে নিয়ে আমি দৌড়ে গিয়ে আমি ওর কাছে চলে গেছি। আমি বললাম, তো ও বুঝতে না, বলছে কি হয়েছে কি হয়েছে, কেন? ও তখনও দেখতে পাচ্ছে না কি ব্যাপার। তাই আমি বললাম যে ভাই এখানে একজন ঝুলে গেছে। আমি অনেক কষ্টে ওকে বললাম, আর যে মানে আমাদেরকে কাউকে একটা ডাকতে হবে। এবারে ও তখন একটু ভয় পেয়েছে, ও বলছে যে ভাই কি জানি কি কে ঝুলে আছে, তুই চ এখান থেকে, আমার খুব ভয় লাগে। তাই আমি বললাম যে না তুই দাঁড়া, একজন কাউকে ডেকে দিয়ে তারপর আমরা চলে যাব। তো ওখানে একটা বাড়িতে আমরা দেখছি যে একটা মানে বয়স্ক লোক, উনি তখন বেরাচ্ছেন মর্নিং ওয়াকের জন্য। আমরা ওনাকে গিয়ে বলি যে দাদু আমরা এখানে গেছি, মানে আমরা খুব ভয়, আমি তো দরদর করে ঘামছি অত ঠান্ডায়। আমি বললাম যে দাদু এরকম এরকম ব্যাপার এখানে হয়েছে। তো বলছে যে কি বলছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও আমরা দেখছি। তো আমি তো সেদিনকে টিউশন গেলাম, গিয়ে নিয়ে টিউশনে বসে আর থাকতে পারছি না, বসে আর আমার পড়াশোনায় কিচ্ছু মন আসছে না। মানে আমি যতবারই আমি মানে মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছি, আমার ওই মুখটা মনে পড়ছে। ওই মুখটা কিরকম বিভৎস ছিল তুমি ভাবো, হ্যাঁ ওরকম ভাবে মুখটা মনে পড়ছে। তো সেদিনকে টিউশনে বসে থাকতে থাকতে আমার জ্বর এলো, আমি স্কুল যেতেই পারলাম না। আমার বন্ধুরা কিন্তু স্কুল গেছিল, হ্যাঁ। আমি ফিরে চলে আসি টিউশন থেকে, আমি ফিরে এসে ঘরে আমি কিন্তু বলি এই কথাটা যে জ্বর এসে গেছে, আমি এরকম এরকম দেখেছি। তো আমার বাবাও সকালবেলা বাজার করতে বেরোয়, তো বাবা বললো যে হ্যাঁ আমিও তো শুনলাম ওখানে একজন গলায় দড়ি ফড়ি দিয়েছে, হ্যাঁ এরকম এরকম ব্যাপার। তো আমি সেদিনকে রেস্ট নিই। এবারে রেস্ট নিয়ে এবারে যতই ওষুধ খাই না কেন, কিছুতেই কিন্তু জ্বর কমছে না কমছে না কমছে না কমছে না। আমাদের স্কুল ছুটি হতো তোমার 2:10 নাগাদ, 2:10 স্কুল ছুটি হয়, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ধরে নাও 2:30 কি ওই 2:40 এরকম বেজে যায়। তা আমি ঠিক 2:45 সময় দুপুর আমার ওই বন্ধুটাকে ফোন করি, কেননা আমি জানি যে ও ঘরে চলে এসছে ততক্ষণে, কেননা আমার পাড়াতেই থাকে। তা আমি ওকে ফোন করে জিজ্ঞেস করি যে হ্যাঁ রে এরকম এরকম আমার তো জ্বর এসে গেল,
তো বলছে যে হ্যাঁ আমি যখন স্কুলে যাচ্ছিলাম, এবারে ও যখন স্কুলে যাচ্ছিল না তখন মানে ওকে ওই পার্কের রাস্তাটার পাশ দিয়ে যেতে হয়, আমিও যখন ঘরে গেছি আমাকেও আবার ওই রাস্তাটা দিয়ে কিন্তু ফিরতে হবে। তো বলছে যে আমি তো দেখলাম ওখানে পুলিশ ফুলিশ এসছে, লোক ফোক জটলা হয়েছে, এটা আমিও দেখেছি, কেননা একই সাথে টিউশন ছুটি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আমিও তো দেখেছি। আমি ওকে বললাম যে তুই ঠিক আছিস তো? তো বলছে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বেশ ভালো কথা। আমার জ্বর নামছে না, আমার মানে 103 জ্বর, আমাকে প্যারাসিটামল দিয়ে যাচ্ছে, কিছুতেই জ্বর নামছে না। এবার প্যারাসিটামল তুমি তো অত খেতে পারবে না, 6 ঘন্টা পর পর খেতে হবে, কিন্তু কিছুতেই জ্বর নামছে না, বুঝলে। সন্ধে তোমার তখন কটা বাজে, 7টা 7:30টার সময় ওই বন্ধুটা ফোন করছে আমাকে। তখন নিজের ফোনও ছিল না, মার ফোনে ফোন করেছে। ফোন করে বলছে যে ভাই আমারও না খুব জ্বর এসছে। তা আমি বললাম যে আচ্ছা। তো এইটা ছিল আমাদের ডিসকভারি, মানে এই যে জিনিসটা আমরা ডিসকভার করলাম। এরপরে শোনো কি কি হয়েছে ওখানে। আচ্ছা, এবার থেকে আমরা সেই সকালবেলা যাওয়া শুরু করে। আচ্ছা, আমরা দুজনেই কিন্তু জ্বর থেকে রিকভার করি, মানে এরকম 3-4 দিন জ্বর ছিল। আর ট্যাবলেট প্যারাসিটামলে আমাদের দুজনেরই কাজ হয়নি, আমাদেরকে ওই আইভি দিতে হয়েছিল, ইন্ট্রাভেনাস প্যারাসিটামল যেটা থাকে ইনজেকশন থ্রু দিয়ে, ওটা দিতে হয়েছিল। আমরা দুজনেই কিন্তু রিকভার করি। রিকভার করে আমরা শুরু করি আবার যাওয়া, কিন্তু প্রোভাইডেড কি যে আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, মানে ওই রাস্তাটা আমাদের সব থেকে স্ট্রেট আর শর্ট রাস্তা ছিল, আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা ঘুরে একটু মানে লং পড়ে আমাদের রাস্তাটা, কিন্তু আমরা ঘুরে যাবো অনেকটা। বেশ, তো আমরা ওই রাস্তা দিয়ে না কিছুদিন যেতে শুরু করলাম। এবার ধীরে ধীরে যা হয় আর কি, মানে ধীরে ধীরে ওইটার মানে যেটা দেখেছিলাম ওই বিভীষিকাময় জিনিসটা, ওটার চিন্তাটা মাথা থেকে ধীরে 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 বেরিয়ে নিয়ে নর্মাল স্বাভাবিক লাইফে ফেরার কথা। তখন আমরা দুজনে একবার ডিসাইড করি যে ঠিক আছে, অনেকদিন তো হলো, সবকিছু মিটে মুটে গেছে, আমরা ওই রাস্তাটা দিয়ে আবার আসা যাওয়া করি। আমরা তার পরের দিন থেকে ওই রাস্তাটা দিয়ে আসতে শুরু করলাম। ঠিক আছে, যেদিন আমরা ওই রাস্তাটা দিয়ে যাই কিচ্ছু প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আমরা টিউশনে পৌঁছাই। টিউশনে হ্যাঁ ওইখান দিয়ে যেতে যেতে একটু ভয় নিশ্চয়ই করেছে, কারণ ওখানে আমরা দেখেছি ওরকম একটা জিনিস। কিন্তু আমরা টিউশনে যাই, টিউশনের স্যার বলে যে দেখো ঠান্ডা তো এত পড়েছে, তোমাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আর অনেক মানে কি বলে স্টুডেন্ট এরকম সর্দি কাশি হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে যতদিন না ঠান্ডাটা একটু কমছে আমি ব্যাচটার টাইমটা চেঞ্জ করে বিকেলে রাখবো, মানে তোমাদের ব্যাচটা তোমাদের ব্যাচই থাকবে কিন্তু অন্য টাইমে হবে আর কি। তা আমরা বলি যে স্যার তাহলে তো খুব ভালো হয়, মানে আমাদেরও অত হেক্টিক হয় না। তো স্যার বলে যে ঠিক আছে, আমি বিকেলে একটা টাইম ডিসাইড করে তোমাদেরকে জানাবো। তো স্যার জানান যে বিকেলে যে টাইমিংটা হবে সেটা হবে তোমার 7টা থেকে 8:30 অবধি, এরকম 1.5 ঘন্টা। তো আমরা বলি যে ঠিক আছে, হ্যাঁ আমরা আসতে পারবো। তো আমরা যাই, প্রথম দিন টিউশনে যাই, 7টার সময় যাচ্ছি ওখান দিয়ে। 7টার সময় মানে শীতকালের 7টা, মানে বুঝতেই পারছো পুরোপুরি অন্ধকার নেমে গেছে। আর ওই পার্কটাতে এরকম না যে ওই পার্কটাতে মানে কি বলবো আশেপাশে লাইট নেই বা কিছু, হ্যাঁ পার্কটা ভেতরে লাইট নেই কিন্তু স্ট্রিট লাইট প্রচুর আছে। তো আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা যাই। ফেরার সময় অমিত দেখি একটা জিনিস, সেদিনকে ওই জিনিসটা আমাদের আবার ফার্স্ট দেখা। তোমাকে বলছি কি দেখি, তোমাকে মনে আছে তোমাকে বলেছিলাম যে পার্কটা ত্রিকোণ আকারের, তাই তো? আর যে দিকটাতে দোলনা আছে ওই দিক দিয়েই আমি টপকে ঢুকেছিলাম দোলনাতে কি আছে দেখার জন্য। ঠিক ওই জায়গাটাতে একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে, ঠিক আছে? রিক্সাওয়ালাটা এরকম একটা নীলচে নীলচে এরকম একটা জ্যাকেট পরে, মাথায় টুপি, পুরো মানে শুধু তোমার চোখ দুটো খালি রেখে নাকের উপর দিয়ে পুরো মাফলার জড়ানো, যেহেতু শীতকাল বুঝতেই পারছো। হ্যাঁ, আর এরকম বসে আছে। এবার দেখো ওইটা দেখলে অনেকজনই ওটা দেখে পার হয়ে যাচ্ছে, বা আমি এটাও জানি না যে অনেকজন দেখতে পাচ্ছে কিনা, ওটা কি আমি সেটা তোমাকে মানে ক্রমশ প্রকাশ। তো আমরা যখন যাই না, আমাদের একটা জিনিস খুব উইয়ার্ড লাগে, মানে অ্যাটলিস্ট আমার তো লাগে, যে তুমি রিক্সাওয়ালাদেরকে নিশ্চয়ই দেখেছো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ,
মানে ওই পা প্যাডেল করা রিক্সা, কিন্তু তখন কিন্তু টোটো টোটো আসেনি আমাদের ওখানে, ই রিক্সা বা টোটো আসেনি। তো প্যাডেল করা রিক্সা তুমি দেখবে ওরা যখনই রিক্সা দাঁড় করায় না, আইদার ওরা ওই পিছনের সিটটাতে গিয়ে একটু মানে জিরোয়, বা হয়তো ওখান থেকে নেমে কোনো অন্য রিক্সাওয়ালাদের সাথে গিয়ে গল্প করছে বা এরকম, ঠিক আছে। দেখো প্রথম কথা যেটা, যেখানে আমরা রিক্সাটাকে দেখি সেইখানে আশেপাশে মোটামুটি 1 কিলোমিটার দূর অব্দি কোনো রিক্সা স্ট্যান্ড নেই। তো ও ওখানে দুটো রিজনের জন্য দাঁড়িয়ে থাকতে পারে। এক হচ্ছে, আমরা জানি রিক্সাওয়ালাদের ব্যাপারে এটা শুনেই থাকি যে ওরা ড্রিঙ্ক করে নেয়, ড্রিঙ্ক করে সাইডে দাঁড়িয়ে থাকে বা শুয়ে যায়, ঘুমিয়ে যায়। ইদার ওটা হতে পারে, বা হয়তো ও কোনো যাত্রী নিয়ে এসছে, যে মানে যারা হয়তো কারোর বাড়িতে এসছে, ওরা বেরাবে ওই জন্য অপেক্ষা করছে, ঠিক আছে। পার্কের আশেপাশে বাড়ি তো আছে, কিন্তু ও যেরকম ভাবে দাঁড়িয়ে আছে, আমি তোমাকে বলছি কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। প্যাডেলে পা, ও বসে আছে সিটে, আর হ্যান্ডেল দুটো ধরে আছে, ঠিক আছে, সোজা তাকিয়ে আছে, একদম সোজা। মানে ধরে নাও একটু মুভমেন্ট হবে, মানে একটা জ্যান্ত মানুষ বসে আছে, ওরা তো একটু মুভমেন্ট করবে, হ্যাঁ লোক যাচ্ছে এত আশেপাশে রাস্তা দিয়ে, কিছু তো মুভমেন্ট করবে, কিছু তো করবে, কিচ্ছু মুভমেন্ট নেই, বুঝলে, ওরকম ভাবে বসে আছে, জাস্ট এরকম বসে আছে। তো এবারে আমাদের একটু উইয়ার্ড লাগে, তা আমরা দেখি, দেখে আবার আমরা কিন্তু চলে যাই, আমরা কিন্তু আর কিছু মানে ওকে কিছু ইয়ে করি না। আমি আবার জিজ্ঞেসও করলাম আমার বন্ধুটাকে যে হ্যাঁ রে এরকম ভাবে কি দাঁড়িয়ে আছে কি, মানে আমরা আবার মজাও করলাম যে কি বেশি নেশা করে নিচ্ছে নাকি, অন্য কিছু নেশা করেছে, এরকম ভাবে আমরা হাসাহাসি করতে করতে কিন্তু চলে যাই। এবার থেকে রোজ দেখি রিক্সাওয়ালাটাকে সেম স্পটে, সেম জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, 3 দিন দেখার পর না অমিত, তখন একটু ভয় লাগে। হ্যাঁ, একটু ভয় লাগে যে মানে এটা কি ব্যাপার, মানে কেন এখানে এসে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমি ওকে, আমার বন্ধুটাকে বলি যে হ্যাঁ রে একদিন চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, তুমি এখানে রোজ দাঁড়িয়ে থাকো কেন। হ্যাঁ, তো বলে যে না না দরকার নেই, চাই না কি নেশাভান করে থাকে, কি না কি হয়ে যাবে। তখন তো বয়সটাও ছোট, মানে ক্লাস 9-এ পড়ি তখন, তুমি ভাবো না। তো আমরা কিন্তু কিছু বলি না, আমরা চলে আসি। এরপর দেখো, এরপর হচ্ছে নেক্সট এনকাউন্টার। এবারে নেক্সট এনকাউন্টারটা কি করে হয় সেটা আমার সাথে ঘটেনি, আমার ওই বন্ধুটার সাথে ঘটেছে। কি ঘটেছে দেখো, আমাদের মানে কোনো ওই আমার ওই বন্ধুটার কোনো একটা রিলেটিভের বাড়ি, মানে হয়তো ওর কাকা না পিসে, আমার ঠিক মনে নেই। ওর মানে রিলেটিভের বাড়ি হচ্ছে ওই সাউথের ওই দিকটাতে, ঠিক আছে। তো তোমাকে যেতে হলে ওই সেম রাস্তা দিয়েই যেতে হবে। আর গেলে একটা এরকম পাড়া আছে, ওই পাড়া মানে বাংলো পার করে, ওই বাংলো এরিয়াটা পুরো পার করে একটা ছোট মতো পাড়া আছে, ওখানে ওদের রিলেটিভের একটা বাড়ি। তো ওদের বাড়িতে না সত্যনারায়ণ পুজো বা এরকম কিছু একটা হয়। তো আমার বন্ধুদেরকে ইনভাইট করে, মানে আমার বন্ধুকে, ওর মা আর ওর বাবা, মানে ওরা 3 জন নিয়েই ফ্যামিলিটা। তো ওকে ইনভাইট করে যে আজকে আসবি, এসে প্রসাদ খেয়ে যাবি, আর রাত্রিবেলা খাওয়ারও এখানে খেয়ে যাবি, ভোগ ফোগ হয়, তো রাত্রিবেলা খাওয়ারও এখানে খেয়ে যাবি। তো ওরা যায়। এবারে ওদের কাছে কোনো বাইক বা কার ছিল না, ছেলেটার একটা সাইকেল ছিল আর ওর বাবার একটা সাইকেল ছিল। ওরা কিন্তু ওই ওই সাইকেলটা নিয়েই, মানে ওইটাই ওদের মানে মিনস অফ ট্রান্সপোর্ট আর কি। তো ওরা 3 জনই যায়, ওর বাবা ওর মাকে সাইকেলে ক্যারিয়ারে বসায়, আর ছেলেটা নিজের সাইকেল নিয়ে ওরা যায়, গিয়ে পুজো টুজো করে। পুজো টুজো করার পর রাত্রিবেলা খেয়ে ফিরছে। এবারে ফিরছে, তো এবারে সাইকেল নিয়ে ফিরছে ওরা, মানে বাবা বেটা মা, ওরা এমনি গল্প করতে করতে ফিরছে। হঠাৎ করে কি হয়, ওর বাবা বলে যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, আমার মনে হয় সাইকেলের চেনটা পড়ে গেছে। হ্যাঁ, তো বলে যে আচ্ছা ঠিক আছে দাঁড়াচ্ছি। তো ওর মা ক্যারিয়ারের থেকে নামে, নেমে ওর বাবা দেখে যে সাইকেলের চেনটা পড়ে গেছে। তো ও কি করে, ও মানে নিজের সাইকেল স্ট্যান্ড করে বাবাকে হেল্প করার জন্য নিচে আসে। যখন নিচে আসে তখন ও বুঝতে পারে যে এইখানে কি করে চেনটা পড়লো। ওর মানে এতক্ষণ খেয়ালই ছিল না যে ওরা কোন জায়গাটায় আছে। সেম জায়গাতে যেখানে রিক্সাটা দাঁড়িয়ে থাকতে দেখতাম, যেখানে আমরা ওই বডিটাকে ডিসকভার করেছিলাম,
সেম জায়গাতে ওর বাবা সাইকেলের চেনটা খুলে যায়, ঠিক আছে? এবারে লাগায় চেনটা ওর বাবা, লাগিয়ে ও মানে ওর মাকে বসিয়ে উঠে একটা প্যাডেল মারে, আবার চেন খুলে যায়। তো ওর বাবা আবার নামে, আবার লাগে, এরকম পরপর 3বার হয়। মানে একটা প্যাডেলেও এগাতে পারছে না। কিন্তু ওর সাইকেল, আচ্ছা আমার বন্ধুটার সাইকেল কিন্তু একদম ঠিক, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো ও বলে যে তুমি এক কাজ করো, তুমি ছেলের সাইকেলের ক্যারিয়ারে করে চলে যাও, আমি দেখছি সাইকেলটাকে হাঁটিয়ে নিয়ে আসতে পারি কিনা, বা কিছু মানে হাঁটিয়েই নিয়ে আসতে হবে, আর কোনো কিছু তো করার নেই। তো তখন ওর মা বলে যে আরে ঠিক আছে, তুমি দেখো না, আরেকবার ট্রাই করে দেখো। তো ছেলেটা বলে যে মা তুমি দেখো, তুমি আমার ইয়েতেই চলে আসো, বাবার সাইকেলটা না হয় হাঁটিয়ে নিয়ে চলে আসবে, বা তোমাকে আমি ছেড়ে দিয়ে আরেকবার আসবো। বাবাকে মানে ওই দেখবে আগেকার দিনের লোকরা এরকম পারতো, একটা সাইকেল হাতে নিয়ে আর একটা সাইকেল চালিয়ে যায় অনেকবারই। হ্যাঁ, তো আমি এরকম ভাবে নিয়ে চলে যাবো, বা বাবা আমার সাইকেলটা নিয়ে নিজের সাইকেলটা নিয়ে চলে আসবে। হ্যাঁ, হঠাৎ করে ওর মা বলে যে দাঁড়া না, আর আচ্ছা ওখান থেকে কিন্তু আমাদের বাড়িতে, ওই পার্কটা থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে, আমাদের পাড়ার দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। তো তোমাকে হাঁটতে হলেও অত রাতে অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ, তো ওর মা হঠাৎ করে বলে যে এই বাবু, ওই দেখ একটা রিক্সা, তুই দেখ না যদি যায় তো। হ্যাঁ, তো ও তখন বলে যে কি রিক্সা দেখি কোথায়। হ্যাঁ, তো দেখছে সেম রিক্সাটা দাঁড়িয়ে আছে, কিন্তু একটা অন্য স্পটে, মানে একটু এগিয়ে গিয়ে, মানে যেখানে ওদের সাইকেলের চেন ফেন খুলে ওরা ওইসব করছে দাঁড়িয়ে, ওর থেকে একটু এগিয়ে গিয়ে, মানে ধরে নাও তুমি 30 মিটার কি 40 মিটার মতো এগিয়ে দাঁড়িয়ে আছে। তো বলেছে দেখো না যায় কিনা। তো এবারে এ কি করেছিল, আমি তো ঘরে এসে বলেছিলাম যে আমি এরকম একটা দেখেছি, একজনের লাশ দেখেছি। ও ঘরে এসে এসব কিছু বলেনি। আর এই যে এই ব্যাপারটা, এই যে রিক্সা আমরা একটা রোজ দেখছি ওখানে দাঁড়িয়ে থাকতে, এটা আমিও বলিনি আমার ঘরে, আর ও বলেনি ওর ঘরে। তো ও তখন ওর মাকে বলেছে না মা, এত রাত্রেবেলা রিক্সা, এমনি যে রিক্সাওয়ালারা এমনি নেশাবান করে থাকে, জানা কোথায় গিয়ে এখন অন্ধকারে উল্টে দেবে গিয়ে রিক্সা, তখন মুশকিল হবে। হ্যাঁ, তোর বাবা বলে যে তুই দাঁড়া, আমি দেখি কথা বলে, যদি কথা বলে আমার ঠিক মনে হয় তাহলে আমি এক কাজ করবো, সাইকেলটাকে চাপিয়ে নেবো, তুই আমি আর তোর মাও বসে যাবো, তুই সাইকেলে করে চলে আসবো, আমি রিক্সা করে চলে যাবো, দরকার হলে একটু টাকা বেশি দিয়ে দেবো, এরকম ভাবে বল। তো ও কি করে, ও ভয় যায় না রিক্সাটার কাছে, ওর বাবা যায়। আচ্ছা, ওর বাবা গিয়ে জিজ্ঞেস করে কি গো যাবে? হ্যাঁ, রিক্সাওয়ালা কিন্তু কোনো রেসপন্স নেই। আর যেরকম তোমাকে বলছিলাম যে সামনে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক ওরকম ভাবে সামনে দৃষ্টি। ওর বাবা বলে যে কি গো যাবে নাকি, আমরা এই অমুক জায়গায় যাবো, অমুক পাড়া, বেশি দূর ঢুকতে হবে না, সামনেই বাড়ি, প্রথম গলিটা দিয়ে ঢুকলেই আমাদের বাড়ি, আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, বলো কত নেবে। রিক্সাওয়ালাটা ধীরে 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 মুখ ঘোরায় ওর বাবার দিকে। মুখ ঘুরিয়ে একটা আওয়াজ বার করে, বুঝলে? সে আওয়াজটা যেটা ও আমাকে বলেছিল, আমার এখনো বলতে গলায় কাটা দিচ্ছে। ধরে নাও মানে যদি একজনকে তুমি খুব জোর গলা টিপে ধরো, আর সে যদি ওইভাবেই কোনো কথা বলার খুব চেষ্টা করে কিন্তু পারে না, কিরকম আওয়াজটা হবে এটা একটু ইমাজিন করো না। মানে আমি হয়তো ওই আওয়াজটা বার করতে পারবো না এক্স্যাক্টলি। তো ও ওই আওয়াজে না জাস্ট একটা আওয়াজ বার করে, হ্যাঁ না কিছুই বলে না। তো তখন ওর বাবা বলে যে কি রে ভাই, তুমি যাবে কি না? তো বলছে, তখন এরকম ভাবে একদিকে মাথাটা নড়ায়, মানে যাবো। বলে যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আমার সাইকেলটা নিয়ে এসে তুলি। হ্যাঁ, ওর বাবা পিছনে ঘুরে গেছে, পিছন দিকে সাইকেলটা নিয়ে, মানে জাস্ট পিছনে ঘুরে সাইকেলটা নিয়ে এসে আসবে, দেখছে রিক্সাটা নেই ওখান থেকে। ওর বাবা তখন মানে একদম মানে কি বলবো, মানে পুরো লোম দাঁড়িয়ে গেছে। দেখো আশেপাশে অনেক জায়গা দেখা যাচ্ছে, যদি রিক্সাওয়ালাটা চলেও যায়, সাপোজ ওকে তো চলে গিয়ে মানে 30 সেকেন্ডের একটা ব্যবধানে একটা রিক্সা চালা যদি চলেও যায়, ওকে তো যেতে দেখা যেতে পারে, তাই না? যে ও চলে যাচ্ছে, ও চলে গেল, হয়তো যাবে না, এরকম একটা ব্যাপার হতে পারে। ওরা কিন্তু দেখতেই পায় না রিক্সাওয়ালাটা,
আর এই জিনিসটা আমার বন্ধু আমার তার পরের দিন আমরা যখন স্কুলে যাই তখন এসে আমাকে বলে যে জানিস তো এই জিনিসটা হয়েছে। তারপর ঘরে আসার পর থেকে বাবার মারাত্মক জ্বর, বাবার এত জ্বর যে বাবাকে মানে যে সেদিনকে রাত্রেটা তো কোনো রকম ভাবে বাড়িতে মানে রাখা হয়েছে। তার পরের দিন দুপুরের মধ্যে বাবাকে অ্যাডমিট করতে হয়েছে হসপিটালে। হসপিটালে আবার স্যালাইন ফ্যালাইন দিয়ে ব্লাড টেস্ট করা হয়েছে, কিছু সেরকম কিছুই ধরা পড়েনি। হ্যাঁ, হিমোগ্লোবিনটা একটু লো ছিল, এবার সেটা জ্বরের কারণ হতে পারে না। তো হিমোগ্লোবিন লো আছে কিন্তু কিছুই ডেঙ্গু টাইফয়েড ম্যালেরিয়া কিছুই ধরা পড়ে। তো ডাক্তার বলছে হয়তো কোনো রকম খুব বড় ভাইরাল ইনফেকশন হয়েছে, তো এমনি অ্যান্টিবায়োটিক চালাচ্ছে। আর তাও আবার কিরকম মানে তোমার ওই স্যালাইনের থ্রু দিয়ে অ্যান্টিবায়োটিক চালাচ্ছে। ওর বাবা মোটামুটি 3-4 দিন লাগে সুস্থ হতে। সুস্থ হওয়ার পর আমি একদিন ওর বাড়িতে গিয়ে ওর বাবার সাথে কথা বলি যে কাকু কি হয়েছিল, আমাকে তো ও বলেছে। ওর বাবা না মানে যখন ওকে যখন মানে আমি ওর বাবাকে যখন মানে ডিসক্রাইব করতে বললাম যে কি হয়েছিল, ওর বাবার মুখে যে ভয়টা ফুটে উঠলো সেটা আমি মানে আজ অব্দি মানে দেখো আমাদের জন্য বাবা মানে সেই সময় বাবা মানে হচ্ছে একটা সাহসী মানুষ যে পুরো একদম মানে সংসারটাকে সামলে রেখেছে একদম। ওরকম একজন মানে বাবা যে ভেঙে পড়তে পারে বা বাবা যে ভয় পেতে পারে সেটা কিন্তু আমাদের জানা ছিল না। আমি ওর বাবার মুখে যে ভয়টা দেখি না, আমি কখনো ওরকম কোনো বাবার মুখে হয়তো আজ অব্দি দেখিনি। ওর বাবা বলে যে ময়ূক দরকার হলে টিউশনটা ছেড়ে দাও, এরকম বলে, ওখান দিয়ে যেও না। আমি বললাম যে না না কাকু কি হয়েছে বলুন, আপনি কি তাহলে ভুল বলছে যে দেখো একটা পুরো একটা রাত্রিবেলা ফাঁকা রাস্তায় আমি তো একটা রিক্সাকে হ্যালুসিনেট করতে পারবো না। একটা রিক্সা অত বড় একটা জিনিস, একটা রিক্সাওয়ালা, হ্যাঁ, তো ওখানে একটা বসে আছে, আমি কথা বললাম আমাদের ঘুরে মাথা নাড়লো, আমি জাস্ট সাইকেলটা নিয়ে আসবো দেখি যে ওখান থেকে নেই, উধাও। তাই বললাম যে ঠিক আছে হয়তো মানে কিছু হয়েছে, তো আপনি ছাড়ুন এইগুলো নিয়ে আর কথা বাড়াবেন না, ছেড়ে দিন। তো এটা হলো তোমার আরেকটা মানে মানে ভয়ানক একটা এনকাউন্টার। এবার আসছি নেক্সট এনকাউন্টারটাতে, যেখানে মানে জানতেও পারা যায় যে অ্যাকচুয়ালি কি প্রবলেম ছিল, কি হয়েছিল, কে ছিল, কি ছিল সেটা জানা যায়। সেম একদিন আমরা টিউশনে গেছি, আর তোমাকে আগেই বলেছিলাম যে যেহেতু ঠান্ডা ওই জন্য আমাদের ব্যাচটাকে ইভিনিং ব্যাচ করে দেওয়া হয়েছিল। তো আমরা ইভিনিং এ গেছি পড়তে, বুঝলে, পড়ে নিয়ে ফিরছি। সেদিনকে আমরা কিন্তু যদি চাইতাম না আমরা কিন্তু অন্য ওই যে লং রাস্তাটা দিয়ে আসতে পারতাম। হ্যাঁ, আমরা মানে আমাদের দুজন, আর আমরা দুজনেই শুধু একদিকে আসি, মানে যেহেতু ও আমার পাড়া থেকে আমরা দুজনে একসাথেই ফিরি। তো ও আমাদের দুজনের কারোর মাথায় আসেনি যে আমরা ওই দিক দিয়ে ফিরতে পারতাম, এই দিক দিয়ে কেন ফিরছি। একটা অদ্ভুত জিনিস দেখলাম আমি তোমাকে বলছি, এই জিনিসটা মানে আজ অব্দি চাই না কেউ দেখে যে এরকম কিনা। দেখছি যে আমরা আচ্ছা রাস্তাটা স্ট্রেট, ঠিক আছে, যে রাস্তাটা দিয়ে আমরা টিউশন দিয়ে ফিরবো স্ট্রেট রাস্তাতে এক একটা একটু গ্যাপ ছাড়া ছাড়া স্ট্রিট লাইটস আছে। স্ট্রিট লাইটে একটা স্ট্রিট লাইট যেটা তোমার মানে ভেরি নিয়ার টু দ্য পার্ক, একদম পার্কের কাছে একটা ইয়ে আছে। আমি দেখছি একটা লোক রিক্সা নিয়ে ওখানে গোল করে ঘুরছে, ঠিক আছে, গোল করে ঘুরছে আর কিচ্ছু না, এরকম ভাবে একটা ঘাড় কাত করে নিচের দিকে তাকিয়ে আছে মাটির দিকে, আর গোল করে ওই জায়গাটাতে ঘুরছে, বুঝলে। মানে এত ভয় লেগেছিল। আর সেই সময় তোমার মোটামুটি তুমি ধরে নাও টিউশন তোমাকে বললাম আমি এরকম একটু রাতের দিকে শেষ, আর একটু রাত মানে ওখানে আমার হোম টাউনের ওখানে মানে 8টা, যদি শীতকালের 8টা মানে বিশাল রাত, ওখানে কেউ কোথাও বেরোয় না। দেখছি ওখানে এরকম ভাবে গোল করে ঘুরছে, হ্যাঁ, আর একটা অদ্ভুত আওয়াজ বার করছে, মানে ওই আওয়াজটা আমি তোমাকে আমি বলে বোঝাতে পারবো, সেম ওরকম একটা আওয়াজ, মানে এরকম একটা আওয়াজ বার করছে। হ্যাঁ, মানে কি বলবো, এত মানে ভয় লেগেছিল তখন। তো দেখো তখন বয়সটাও ছোট, তোমাকে বললাম, আর অত গা ভারী হওয়া কাকে বলে আর কি হওয়া কাকে বলে ওটা তো বুঝতাম না। তবে
এইটুকু বুঝতে পেরেছিলাম যে মানে প্রচন্ড জোর মানে হার্টবিটটা চলছে। আমরা বলি যে পালা এখান থেকে, আমি জানি না এটা কে কি করছে, আমি জানি না, তবে তুই এখান থেকে পালা। আমরা একদম সোজা ইউটার্ন নিয়ে সোজা স্যারের বাড়ি। আবার স্যারকে বলি যে স্যার এরকম এরকম ব্যাপার, আমাদেরকে না আমরা স্যারকে বলি যে ওখানে কটা এরকম ভুলভাল লোক আছে, আমাদেরকে ভয় পাওয়ায়, তো আপনি কি আমাদেরকে একটু ওইটুকু জায়গা ছেড়ে দেবেন? তো স্যার দেখে যে হ্যাঁ সত্যি ছেলে দুটো ভয় পেয়েছে, আমাদের মুখ চোখে তো পুরো একদম মানে ভয়ের ছাপ। তো বলে যে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমরা সাইকেল নিয়ে চলো, আমি গাড়ি নিয়ে পেছনে আসছি। আমরা সাইকেল নিয়ে যাই, স্যার গাড়ি নিয়ে পেছনে পেছনে আসে। ওই জায়গাটা আমরা পার করছি, তুমি বিশ্বাস করবে না অমিত, ওই জায়গাতে সেম জায়গায় গিয়ে আমাদের দুজনের চেন খুলে গেল, দুজনের একসাথে চেন খুলে গেল। হ্যাঁ, আমরা নামলাম, আমরা বললাম যে স্যার চেন খুলে গেছে, তো আমরা একটু লাগিয়ে নি। তো বলছে হ্যাঁ তোমরা লাগাও। আর স্যার খুব সাপোর্টিভ ছিলেন, মানে উনি বললেন যে ঠিক আছে তুমি লাগাও, দরকার হলে তোমাদের বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসবো, এরকম কোনো চাপ নেই। অমিত সে চেন লাগলো না, ঠিক আছে লাগলো না, মানে চেন যতবার আমরা চাকাতে মানে ইয়েটাতে ওঠাচ্ছি, ওই চক্রটাতে যেটাতে চেন লাগায়, যতবার আমরা উঠিয়ে একটা প্যাডেল মারার চেষ্টা করছি, খাড়াং করে আওয়াজ হচ্ছে, চেন খুলে যাচ্ছে। হ্যাঁ, আমরা হাঁটিয়ে সাইকেলটা অনেক দূর নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর স্যারও আমাদের সাথে সাথে গাড়িতে করে আস্তে আস্তে ক্লাচ টিপে আসলো। এসে নিয়ে আমাদেরকে বলেছে আরেকবার দেখো না, আরেকবার ট্রাই করো না। আরেকবার ট্রাই করলাম, ওখানে লেগে গেল চেনটা। আমরা ঘর অব্দি চলে গেলাম। ঘরে গিয়ে আবার মানে কি বলে সেম জিনিস, দুজনের জ্বর, কিন্তু সেই জ্বরটা অত বেশি গাড়ায়নি। হ্যাঁ, এইবারে দেখো এই জিনিসটা আরেকটা জিনিস হলো। হ্যাঁ, তো আমরা প্রথমে তো বুঝতে পারছি না যে রিক্সাটা কি, মানে ব্যাপারটা কি, যে এই রিক্সাওয়ালাটাকে একজন আমরা প্রথমে দেখলাম যে রিক্সাওয়ালাটা ওখানে দাঁড়িয়ে থাকছে, দাঁড়িয়ে একটার দিকে তাকিয়ে আছে। খুব উইয়ার্ড একটা ব্যাপার, এটা হওয়া মানে এটা খুব একটা স্বাভাবিক না। তারপরে আমার বন্ধুর বাবার সাথে ওই জিনিসটা হলো। আজকে দেখছি ওই রিক্সা, আর আমি তোমায় কেন বলছি ওই রিক্সা কিনা সেটা আমি জানি না, কেননা আমরা অনেক দূর থেকে দেখেছিলাম, ঠিক আছে। একটু কাছে যাওয়ার পর ও এতটাই জোরে আওয়াজটা করছিল যে আমরা ওইখান অব্দি পাচ্ছি, মানে মোটামুটি ধরে নাও তুমি মানে মোটামুটি অনেকটাই দূরে, কিন্তু তুমি আওয়াজটা পাচ্ছিলে, যেহেতু পুরো জায়গাটা শান্ত একটা জায়গা। হ্যাঁ, তো ও মানে কিছুতেই বুঝতে পারছি না। তো আমরা না আর বোঝার ইয়েও করিনি, আমরা সেদিন থেকে ডিসাইড করলাম আমাদের লাগুক দেরি, আমরা ওই রাস্তা দিয়ে যাব না, আমরা ওই লং রাস্তাটা দিয়েই ঘুরে যাব, আর কিছুও হয়ে যাক আমরা ওই রাস্তা দিয়ে যাব না, দিনের বেলা ছাড়। তো এরকম হয়। হ্যাঁ, এইবারে একটা রবিবার আসে, আমার মনে আছে, আমাদের স্কুল ফুল ছুটি। তো এবারে আমরা বসে আছি, আমার বাবা একটা অভ্যেস আছে, আমার বাবা খুব সকালবেলা বাজারে যায়। হ্যাঁ, সবজি বাজারে। তো সবজি বাজার করে যখন বাবা ফিরে পেপার নিয়ে বসে। তো পেপার পড়তে পড়তে আমার পেপারটা জাস্ট নিচ্ছে, আমাকে বলছে যে হ্যাঁ রে তোরা যে ইয়েটা দেখেছিলিস না, মনে আছে তুই বলছিলিস এসে যে একটা সুইসাইড কেস হয়েছে ওখানে। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ কি হয়েছে? তো বলছে যে ওটা না, ওটা অ্যাকচুয়ালি সুইসাইড নয়, ওটা নাকি মার্ডার। ঠিক আছে, তাই আমি বললাম তুমি কি করে জানতে পারলে? হ্যাঁ, তো বলছে যে আমি তো গেছিলাম বাজারে, লোকজন বলা বলি করছিল যে কালকেই নাকি পুলিশ মানে একজন সাসপেক্টকে ধরেছে। তো আমি বললাম যে আচ্ছা কি ব্যাপার? তো বলছে যে লোকটা একটা রিক্সাওয়ালা ছিল। যখন এই কথাটা বলেছে আমি বুঝে গেছি, পুরো ব্যাপারটা বুঝে গেছি যে কি হয়েছে, কেন রিক্সাওয়ালাটা ওখানে দাঁড়িয়ে থাকতো, কেন একটা রিক্সা দেখতে পেত। আরেকটা জানো তো, আরেকটা জিনিস যেটা আমি পরে মানে বুঝতে পেরেছি, কত ঠান্ডা। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, রিক্সাওয়ালাটা কিন্তু হাফ প্যান্ট পরে থাকতো। এই জিনিসটা তখন কিন্তু আমি কিছুতেই দুয়ে চার করতে পারিনি। তোমার মনে আছে যখন আমি তোমার ওই বডিটা ডেসক্রিপশন দিচ্ছিলাম যে কিরকম ভাবে ঝুলে আছে, ও কিন্তু হাফ প্যান্ট পরেছে, ওই হাফ প্যান্টটাও পরে থাকতো। হ্যাঁ,
এবারে আমরা না জেনারেলি এরকম দেখলে কি ভাববো যে হ্যাঁ ঠিক আছে গরিব মানুষ, হয়তো ফুল প্যান্ট নেই, ওই জন্য হাফ প্যান্ট পরে আছে, সাধারণ যেরকম যেটা ভাবা সেটাই ভেবেছি। হ্যাঁ, বাবা বলছে যে ওটা একটা রিক্সাওয়ালা ছিল। কি হয়েছে না, ওর কোনো কোনো অন্য রিক্সাওয়ালাদের থেকে প্রচুর মানে ধার হয়ে গেছিল টাকা। টাকার ধার হয়ে গেছিল, যার জন্য ওর বউ আর ওর বাচ্চা ছেড়ে ওকে চলে যায়। তো একাই থাকতো, আর ও মানে মানে এরকম থ্রেটস পেতো আর কি, যে কবে দিবি টাকাটা, কবে দিবি, এরকম করতে করতে লাস্টে কি হয়, সে একদিন ওই ওর মানে সার্কেলেরই কেউ, ওরা একদিন মানে মদ খেতে বসে। মদ খাওয়ানোর নাম করে এতটাই মদ খাইয়ে দেয় ওকে যে ওর আর কোনো হুঁশ থাকে না, মানে আধমরা টাইপের এরকম হয়ে যায়। জাস্ট ওকে নিয়ে গিয়ে তোমার দোলনার একটা দড়ি কেটে ওকে বেঁধে ওখানে ঝুলিয়ে দেয়, ও ওখানেই শেষ। মানে ওকে যখন ঝোলানো হচ্ছে ও তখন নিজের সেন্সেই নেই, ঠিক আছে? তো এরকম ভাবে ঝুলিয়ে দেয়, ওইভাবে মানে ওর মৃত্যুটা ওখানে হয়। আমি তখন বুঝতে পারি যে আচ্ছা এই ব্যাপার এই জন্য এরকম হচ্ছিল। আমি তখনই আমার বন্ধুটাকে কল করি। আমি কল করে জিজ্ঞেস করি যে, আমি কল করে বলি যে হ্যাঁ রে, জানিস তো আমার বাবা এখনই এসে এই কথাগুলো আমাকে বললো। তো বলছি যে হ্যাঁ সে কি এরকম এরকম ব্যাপার। ও তখনই গিয়ে আবার নিজের ওর বাবাকে বলে। হ্যাঁ, তো এরকম বলার পর তো ওর বাবা, যেহেতু ওর বাবার সাথে এই জিনিসটা ঘটেছে, ওর বাবা আরো ভালো করে জানতো। ওর বাবা বলে যে দেখো তোমরা একটা কাজ করবে, যেহেতু তোমরা রাত্রিবেলা টিউশনে যাও বা ভোরবেলা টিউশনে যাও, যখনই যাও তোমার টিউশন টাইম যদি আবার চেঞ্জ হয়ে যায়, একটা কাজ করবে তোমরা, ওখানে একটা জগন্নাথ মন্দির ছিল, মানে একদম কাছে না, একটু দূরে। তো বললো যে ওই জগন্নাথ মন্দিরে গিয়ে ভালো করে প্রণাম করে ওখান থেকে যদি কোনো ফুল যাও পাও, মানে ওখানে কিছু একটা, মানে ফুল হোক, কোনো পাতা হোক, প্রসাদের ছোট ছোট প্যাকেট দেয়, ওই ছোট ছোট প্যাকেট হোক, ওটা নিয়ে ব্যাগে রাখবে। তাহলে কিন্তু মানে তাহলে হয়তো দেখবে যে এটা একটা আশীর্বাদ থাকে ঠাকুরের, তো কিছু 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 নাও হতে পারে। আমরা সেদিনকে গিয়ে আমরা জগন্নাথ মন্দিরে প্রণাম করি। প্রণাম করে তো আমরা কোনো ফুল বা কিছু খুঁজে পাই না। এবারে জগন্নাথ মন্দিরটা কিরকম না, মেন ঠাকুরটা জগন্নাথ, কিন্তু অন্য অনেক জায়গায় ছোট 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 আরো মন্দির আছে ওর আশেপাশে। হনুমানজির মন্দির আছে, গণেশের মন্দির আছে, মা লক্ষ্মীর মন্দির আছে, এরকম আছে। তো আমরা কোন একটা ইয়েতে, যতদূর মনে হয় হনুমানজির মন্দিরের সামনে ফুল কিছু রাখা ছিল, ঠাকুর মশাই পুজো করছিল, আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে ফুল নিয়ে একটা কাগজে মুড়ে ব্যাগে রাখি। এরপর যা হয়, এরপরে মানে এই ঘটনাটা এবারে বলতে পারি শেষের দিকে, কিন্তু এরপরও কি হয় তোমাকে আমি বলছি। আমরা ফুলটা রাখি ব্যাগে, হ্যাঁ, ব্যাগে রেখে নিয়ে প্রথম দিন যাই, কিছু হয় না, আমরা ওই রাস্তা দিয়েই যাই, কিছু হয় না। সেকেন্ড দিন যাই, কিছু হয় না। থার্ড দিনের দিন যাওয়ার সময় কিছু হয় না। ফেরার সময় দেখছি যে ওই সেম রিক্সাওয়ালাটা ও দাঁড়িয়ে আছে পার্কের মানে ওই প্রান্তে। মানে আমরা যদি একটা মানে ত্রিকোণ পার্ক, আমরা যদি একটা এজে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে পার্কটা পেরিয়ে ওই দিকে, সেম ভাবে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমরা আবার প্রচন্ড ভয় পাই। আমরা আবার কি করি, আমরা ঠাকুরের জাস্ট নাম জপ করতে 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 ওখান দিয়ে চলে যাই। চলে গিয়ে আমরা বাবাকে বলি, আমি নিজের বাবাকে বলি যে দেখো এরকম এরকম প্রবলেম হচ্ছে। বাবাকে বলি না যে আমরা ভূতের ভয় পেয়েছি বা কিছু, আমরা বলি যে এরকম ওখানে অনেক ভুলভাল লোকজন থাকে, একটু প্লিজ যখন আমরা ফিরবো তখন মানে কারোর একটা বাবাও যাতে থাকে আর কি, একটু ওই জায়গাটা পার করে দিতে। তো তারপর থেকে আমার বাবা বা ওর বাবা কোনো দিন থাকতো, আমাদের পার করে দিত। কিন্তু জানো তো, পরে যখন আমরা এই কথাগুলো আমি আর আমার ওই বন্ধুটা আমাদের নিজের মধ্যেই রেখেছিলাম এই কথাগুলো, কাউকে বলিনি, ইভেন স্কুলেও কাউকে বলিনি। কিন্তু ধীরে ধীরে যখন ভাবলাম ঠিক আছে বলে দেখি না এদেরকে, হ্যাঁ, কোনো ছেলে মেয়ে ওই রাস্তাটা দিয়ে আসতো, তো ওরা কিছু মানে ফিল করেছে কিনা, কেন ওরাও জানতো অবভিয়াসলি একটা মানে ওরকম একটা সুইসাইড হয়েছে, তো জানতো তো বটে, ওরা রোজ ওখান দিয়ে টিউশন পড়তে যাচ্ছে। ওদেরকে যখন বলি না, তখন যখন আমরা বলি যে আমাদের সাইকেলের চেন খুলে যায় ওখানে গেলে, ওই কথাটাতে অদ্ভুত ভাবে সবাই এগ্রি করে, বলে যে আমারও ওখানে সাইকেলের চেন খুলেছে,
আমি তো মানে কতবার ট্রাই করেছি, পুরো হাতে গ্রিস হয়ে গেছে, আমি চেন লাগাতে পারিনি। আমি অনেকটা দূরে হেঁটে 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 গিয়ে তারপরে যখন আবার লাগাবার চেষ্টা করেছি, হাঁপিয়ে গিয়ে তখন লেগেছে, তখন আমরা গেছি, এরকম ভাবে হয়েছে। প্লাস কিছু ছেলে মেয়ে আছে, এটা স্পেসিফিক্যালি একটা মেয়েরই কথা বলছি, ও ওখান দিয়ে আসতো, ও ওই রিক্সাওয়ালাটাকে দেখতে পেত, বুঝলে? তো বলতো যে হ্যাঁ আমি দেখেছি এখানে একটা রিক্সাওয়ালা, কোনো মানে ওখানে থাকার কোনো কথাই নেই, রিক্সাওয়ালাটা ওখানে ওরকম ভাবে দাঁড়িয়ে থাকতো সামনে এরকম মুখ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এই যে জিনিসটা না, আমার মানে বড় হওয়ার পর যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এইরকম, এই ব্যাপারটা এরকম, এখন যখন অনেক কিছু ঘাটাঘাটি করি তখন বুঝতে পারি যে মানে অপঘাতে মৃত্যু হলে যেটা হয় আর কি, হ্যাঁ, যে হয়তো মুক্তি পাচ্ছে না, ওখানেই রয়ে গেছে, কারোর ক্ষতি হয়তো করছে না, বা জানি না কারোর ক্ষতি হয়তো করেওছে, আমি তো সবকিছু সবার ঘটনা জানি না, তো এরকম ভাবে রয়ে গেছে। আর আরেকটা জিনিস পরে যখন মানে মানে যখন দুয়ে দুয়ে চার করি সব জিনিস, তখন মনে পড়ে যে যবে ওর বাবা দেখেছিল না, তুমি একটা জিনিস নোটিস করেছো যে তখন শুধু ওর বাবারই সাইকেলের চেন খুলেছিল, ও ছেলেটার কিন্তু খুলেনি। অথচ যেদিনকে আমরা দুজন আসছিলাম, স্যার আমাদের দুজন বাইক নিয়ে আসছিল, সেদিনকে কিন্তু দুজনের চেন ছিল। এটা কেন হয় না কিছুতেই বুঝতে পারি না, বুঝলে? লাস্টে ওই ছেলেটাই আমাকে একটা মানে এক্সপ্লেনেশন দেয়, বলে যে ওরা তো গেছিল রিলেটিভের বাড়ি সত্যনারায়ণ পুজোর জন্য, ওর সাইকেলের হ্যান্ডেলে পুজোর ফুল ছিল, আচ্ছা, যেটা ওরা ঘরে নিয়ে আসে। এবারে এটা হতে পারে, এটা আমি বলছি না যে ওটার জন্যই হয়তো হয়েছে, কিন্তু এটাই হতে পারে যে হয়তো ওরকম। আর আরেকটাও জিনিস যেটা, সেটা হচ্ছে যে শুধু আমাদেরকেই এত কেন দেখা দিত। তো আমার যেটা প্রবাবল এক্সপ্লেনেশন এখানে, সেটা হচ্ছে যে আমরাই তো প্রথম যে যারা ডিসকভার করেছিলাম, তাই না? হয়তো জানি না, মানে ওই জিনিসটা আমি কি দেখেছিলাম, মানে এখনো যখন মাঝে মধ্যে চোখ বন্ধ করলে মুখটা ভেসে ওঠে, তখন খুব মানে ভয় লাগে আর কি। তো এই ছিল ঘটনা। আর এটাই আমি মানে কানেক্ট করতে চাই আমার ঘটনা শুরু করার আগের, যেটা আমি বললাম, যে যখনও কেউ কিছু এরকম দেখছে বা ভয় পাচ্ছে, ঘরে এসে ছোট মোটো ঘরেলু নুস্কা, আমি বলছি না কোনো বড় পূজারীর কাছে, তান্ত্রিকের কাছে চলে যান বা কিছু করুন, এই ছোট মোটো ক্লিনজিং করার জিনিসগুলো, যেটা আপনারা মানে নেটেও পড়ে পেতে পারেন, কারোর থেকে জানকারিও নিতে পারেন, যে কিভাবে নিজের মানে নেগেটিভ এনার্জিটা ক্লিন করবেন, নিজের অরাটাকে মানে আরো বাড়িয়ে তুলবেন। তখন আমি হনুমান চালিসা এগুলো কিছুই জানতাম না। হ্যাঁ, ম্যাক্সিমাম হলে আমি হয়তো ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে দিতাম। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় সবারই জানা উচিত, যারা যারা এরকম এনকাউন্টার করে, তা মানে করেছেন, বা ফিউচারে কখনো যদি হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো মনে রাখার জন্য। এই মানে ছিল মেন ঘটনাটা। আচ্ছা, মেনলি তুমি যেটা বলতে চাইলে সেটা রক সল্ট দিয়ে স্নান করতে হবে, তাই তো? দেখো, এমনি সল্ট দিয়েও করলেও হবে। আর এটা, এই জিনিসটা আমি বলবো না যে আমি নিজে বলছি, এটা আমি অনেক জায়গায় পড়েছি, অনেক জায়গায় দেখেছি, অনেকজন মানে যারা এই সব ব্যাপারে জ্ঞান রাখেন, তাদের মধ্যেই অনেকজন বলেছে যে রক সল্ট হলে খুব ভালো। ঠিক আছে, ওটা তোমার যেটুকু নেগেটিভ অরা তোমার সাথে ল্যাচড অন হয়ে যায়, মানে কিছুটা একটু তোমার সাথে চলে এলো, তো ওই জিনিসটাকে নিউট্রালাইজ করবে। এটা আমি শুনেছি। রক সল্ট হলো, বা আর যেটা ছোটবেলা থেকে আমরা জানি শুকনো লঙ্কা, ওটা, হ্যাঁ। তো এই জিনিসগুলো হয়তো একটুখানি শিখে রাখলে হয়তো একটা প্রিকশনারি মেজার্স হিসেবে আমাদের মানে নেওয়া যায়। ঠিক, এটাই। এবারে আর কোনো তোমার জানা আছে? হ্যাঁ, মানে আছে, মানে দেখো আমাদের ওখানে প্রচুর মানে ভূতের ঘটনা। না, ঘটনার কথা বলছি না, মানে যে তুমি টোটকাটার কথা বললে সেই টোটকার কথা বলছি। আচ্ছা, টোটকা, দেখো টোটকা আমি যেটুকু পড়ে আর ইয়ে করে জানা মানে জেনেছি আর কি। দেখো, একটা তো হচ্ছে এটা যেটা বললাম, রক সল্ট আর ইয়ে দিয়ে এরকম স্নান করাটা, প্লাস হচ্ছে ঘরের আরেকটা, এটাও হচ্ছে পুরোনো টেকনিকই। দেখবে যখন কেউ মারা যায় বা শ্মশানে যায় আমাদের ঘর থেকে কেউ, তখন দেখবে ঘরে ঢোকার আগে গঙ্গা জল ছেটানো হয়, লোহা ধরানো হয়, তাই তো? ওটাও একটা অনেক পুরোনো দিনের ইয়ে। ওটাও
চলে আসতে যেমন পারে। নিম পাতা খাওয়ানো হয় হালকা। নিম পাতাও খাওয়ানো হয়, এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা জিনিস আমি বলবো, যেটা যেটা আমি মানে করেছি, জেনেছি, সেটা হচ্ছে দেখো, কলিযুগের সব থেকে অ্যাক্টিভ গড তো হনুমানজি। মানে এটা আমরা তো মানে জানি, বা না জানলেও আমি এটা বলছি, মানে উনি তো ওই চিরঞ্জীবীর মধ্যে থেকে একজন। তো আমার মনে হয় ওনার মানে হনুমান চালিসা, এটা যে কি পাওয়ারফুল, এটা আমি নিজের লাইফে বুঝতে পেরেছি। তো ওইটা অ্যাটলিস্ট মানে যদি কোনো এরকম নেগেটিভ ভাইব ফিল হচ্ছে, বা কোথার থেকে কোনো বাড়ি থেকে ঘুরে এসছো, কোনো জায়গা থেকে ঘুরে এসছো, যেখানে তোমার আসার পর থেকে একদম মানে রেস্টলেস লাগছে, বা খুব একটা নেগেটিভ নেগেটিভ ভাব লাগছে, ভুলভাল চিন্তা ভাবনা আসছে, আমি বলবো যে চুপচাপ একদম মানে একদম ক্লিন জামা কাপড় পরে তুমি হনুমান চালিসা পাঠ করো। এটার কোনো মানে কোনো নিয়ম নেই যে এরকম ভাবে পাঠ করতে হবে, এই মুদ্রাতে পাঠ করতে হবে বা কিছু। তুমি নর্মাল বসে আগে শ্রীরাম নাম জপ করে 9 বার 18 বার যতবার হোক শ্রীরাম নাম জপ করে তুমি হনুমান চালিসা পড়ো। তুমি দেখবে তোমার আশেপাশের যে একটা বদ্ধ আবহাওয়া বা যে গা ভারী ভাবটা হয়েছে, ওটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তো এই জিনিসগুলো আমি যতটুকু জানি তোমাকে বললাম। আমি তো এইসব মানে এইসব এক্সপার্টাইজ আমার নেই, কিন্তু আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু জেনেছি, আমি অতটুকু। ওকে ওকে, থ্যাংক ইউ ময়ূক বাবু। আবারও কিন্তু আসতে হবে, আই থিঙ্ক সবাই এটা তো বলবে কমেন্ট সেকশনে। আচ্ছা, দেখা যাক। আমি আগের কমেন্টস গুলো পড়েছি, খুবই ভালো লেগেছে। সবাই এত মানে ভালোবেসেছে আর এত ভালো বলেছে। তো এই ভিডিওটাতে ওরকমই কমেন্ট পাওয়ার আশায় থাকলাম। একদম, নিশ্চয়ই আবার আসবো। ওকে ওকে, শেষ করছি। একদম, ওকে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি ময়ূকবাবুর ঘটনা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমরা যদি পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।